আমি আরেকটা কিছু বলতে চাই, যেটা নাকি আমাদের উপদেষ্টার কাছেও আমি বলবো, যে আমাদের যারা পরিবেশের ডিডি আছে এবং এই পরিবেশ অধিদপ্তর এবং বিভিন্ন সাইডে রন্ধে রন্ধে দুর্নীতি ঢুকে গেছে, এবং সেই দুর্নীতির কারণে তারা এখানে যে লাভবান হয়, সেই অর্থনৈতিক লাভবানের কারণে তারা ড্রাম চিমনি ভাঙে না, তারা ফিক্স চিমনি ভাঙে না, যেগুলো 2002 সালে শেষ হয়ে গিয়েছে, এবং যারা লাকড়ি দিয়ে ইট পুড়ায় তাদেরকে ভাঙে না, এবং তাদেরকে না ভেঙে তারা এই টাকা পয়সা নিয়ে তারা হলো জিগজাগ ভাটার প্রতি হলো যেটা সরকার অনুমোদিত, সেই জায়গায় হলো তারা আপনার মোবাইল কোড করে, অথচ ড্রাম চিমনি তার চোখের সম্বন্ধেই চলতেছে, ফিক্স চিমনি এবং আপনার এই লাকড়ি দিয়ে ইট পুড়াচ্ছে, সেগুলোর মধ্যে তারা কোনো হ্যান্ডেল করে না। এখন এটা করে না এই কারণে যে উপদেষ্টার কাছে হয়তো বা মন্ত্রীর কাছে রিপোর্ট পাঠায় এতগুলো ব্রিকফিল্ড আমরা বন্ধ করে দিয়েছি, আদৌ আমি সেগুলো খোঁজ নিয়ে দেখছি যে একটাও বন্ধ হয় না, এক সাইড একটু ভেঙে দিয়ে যায়, তারপরে দিন তারা হলো এটা এই আপনার আবার নতুন করে শুরু করে। তাই এখানে আমাদের এই অ্যাসোসিয়েশনের সাথে সহযোগিতা করে যখনই এই আমাদের পরিবেশ উপদেষ্টা যদি আগায়, আমরা সেই সময় আমরা এই সহযোগিতাটা দিলে ব্রিকফিল্ডগুলো যে বন্ধ করবে, সেই বন্ধগুলো যেন বন্ধই থাকে, এবং সেটার জন্য আমাদের যৌথ আমাদের এমইওর মাধ্যমে আমাদের স্বাক্ষরিত করে এই 3000 ইট ভাটা যেগুলো অবৈধ, এইগুলোকে কিভাবে বন্ধ করা যায়, এবং এই আমাদের যেগুলো জিগজাগ ভাটা জিগজাগ পদ্ধতিতে হয়েছে, আমরা মাত্র 5 থেকে 10% পরিবেশ দূষণ করি, তাও মাত্র 6 মাস, আর বাকি 6 মাস কিন্তু বন্ধই থাকে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা অবশ্যই করব, এবং এটার একটা সুষ্ঠু ব্যবস্থাপনা আমরা এবং করব, এবং এই ব্যাপারে আমরা উপদেষ্টার সাথে অতি তাড়াতাড়ি আমরা বসবো ইনশাআল্লাহ। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমাদের মাননীয় পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান ইতিমধ্যে আমাদের এই ব্রিকফিল্ড সংক্রান্ত একটি বক্তব্য মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে দিয়েছেন, এবং সেই বিষয়ে আমাদের একটা প্রতিক্রিয়া জানার জন্য আপনারা বলেছেন, এবং সারা বাংলাদেশের যে ব্রিকফিল্ডের মালিক যারা আছেন এবং আমাদের সারা বাংলাদেশের সংগঠনের নেতৃবৃন্দ যারা আছেন, তারা এই বিষয়ে একটু মানে ক্লিয়ার হওয়ার জন্য সবাই একটু ধোঁয়াশায় আছে, যে বক্তব্যটা এখন পর্যন্ত তারা সবাই ক্লিয়ার ভাবে জানতে পারছে না, বুঝতে পারছে না, এবং সেই বিষয়ে আমাদের প্রতিক্রিয়াটা কি এটা জাতি জানতে চায়, এবং সারা বাংলাদেশের ব্রিকফিল্ড মালিকরাও জানতে চায়, এবং আমাদের পরিবেশের যিনি উপদেষ্টা আছেন তিনিও এটা অবগত আমি মনে করি হতে চান। তো সেই ক্ষেত্রে আমার বক্তব্য হলো যে উনি যেটা বলেছেন যে অবৈধ ইটভাটা বন্ধ করার যে ঘোষণা উনি দিয়েছেন, এবং আপনার উনি বলেছেন নতুন করে কোনো ব্রিকফিল্ডের লাইসেন্স দেওয়া হবে না, এবং যেগুলো লাইসেন্স আছে সেগুলো কিভাবে পর্যায়ক্রমে এগুলো বন্ধ করা যায় ব্লকের দিকে এসে, এইরকম ভাবে উনি কিছু স্পেসিফিক কথা বলেছেন। তো আমরা আসলে ইতিমধ্যে গত সরকারের মন্ত্রী সাবির হোসেন চৌধুরী সাহেবের সাথে আমরা এই ব্রিকফিল্ডের যে বিষয়গুলো এগুলো নিয়ে এই নিরসন কল্পে আমরা একটা কয়েক দফা বৈঠক আমরা করেছি, এবং সেই বৈঠকগুলো পর্যায়ক্রমে শেষের দিকে আমরা একমত হয়েছি। সাবেক মন্ত্রী সাবির হোসেন চৌধুরী সহ আমরা আমাদের সেন্ট্রাল নেতৃবৃন্দ আমরা দ্বিপাক্ষিক বৈঠক করে একাধিক বৈঠক করে আমরা একটা উপনীত হয়েছিলাম যে আমরা কি কি করতে চাই, এবং মন্ত্রণালয় থেকে কি কি করতে চায়, কি কি চাচ্ছে, পরিবেশ অধিদপ্তর থেকে কি চাচ্ছে, এই তিনটা সেক্টর মিলিয়ে আমাদের একটা ঐক্যমতে আসছি, এবং আসার পরে আমাদের এই মাসেই এমইও হয়ে যেত। এমইও হয়ে গেলে আমাদের এই সমস্যাগুলো সমাধান হলো। তো
সেই জায়গায় আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানে এবং আন্দোলনের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ এবং নতুন একটা দেশ আমরা পেয়েছি এবং তাদের সেই শহীদদের প্রতি শ্রদ্ধা রেখেই আমি বলতে চাই যে আমরা এই সরকার যে অবস্থায় আছেন এই সরকারকে আমরা সহযোগিতা করতে চাই আমাদের ব্রিকফিল্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আমাদের সারা বাংলাদেশে 8,000-এর উপরে ব্রিকফিল্ড আছে এবং যেখানে কর্মসংস্থানে সম্পূর্ণভাবে ডাইরেক্টলি ইনভলভ 50 লক্ষ শ্রমিক। আমরা বাংলাদেশে সেকেন্ড হাইয়েস্ট জনশক্তি বাংলাদেশের, আমরা আমাদের এই ইন্ডাস্ট্রিতে কর্ম করে খাচ্ছে এবং 1 লক্ষ কোটি টাকা আমাদের ইনভেস্ট আমাদের এই ব্রিকফিল্ডগুলোর মধ্যে আমাদের এই আছে। তো সেই ক্ষেত্রে এই শিল্পটা একটা বৃহৎ শিল্প এবং এটার সাথে বাংলাদেশের উন্নয়ন এটা একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত, কারণ ইট ছাড়া, ব্রিক্স ছাড়া বাংলাদেশের উন্নয়ন কোনোভাবেই আপাতত সম্ভব নয়। যেহেতু আমরা এখন পর্যন্ত পূর্ণাঙ্গ একটা শক্তিশালী অর্থনৈতিক দেশ হতে পারি নাই, সে কারণে আমাদের ব্রিজ, কালভার্ট এবং রাস্তাঘাট এই জায়গাতে যে ইট লাগে, ব্রিক্সের ব্যবহার লাগে, ম্যাকাডামের জন্য খোয়া লাগে এবং হ্যারিংবন করতে ইট লাগে, এগুলো যদি আমরা ইট বন্ধ করে দিই তাহলে পাথর ছাড়া এখানে করার অন্য কোনো ওয়ে নাই। তো যেহেতু পাথর ছাড়া অন্য কিছু ওয়ে নাই, আমার এক সেফটি ব্রিক্সের চিপসের দাম আসে 120 টাকা, 110 টাকা। আর যদি পাথর দিয়ে আমি করতে চাই তাহলে এক সেফটি দাম আসে প্রায় 260 থেকে 70-80 টাকার মতো চলে আসে। তো 100 কোটি টাকার একটা প্রজেক্ট যদি পাথর দিয়ে করতে যায় তাহলে 200 কোটি টাকা লাগবে, আর ইটের দিয়ে করলে সেইটা 100 কোটি টাকার মধ্যে আসবে। তো সেই ক্ষমতা, ব্যয় ক্ষমতা আমাদের সরকারের এখন পর্যন্ত হয় নাই। আরেকটা বিষয় হলো যে আমরা তো সরকারি নীতিমালা অনুযায়ী আমরা ব্রিকফিল্ড করেছি, আমাদের যদি সেটা করতে হয়, আপনারা এখান থেকে যদি সরাতে হয় তাহলে আমাকে কম্পেনসেশন দেন। আমার ব্রিকফিল্ডের মালিকরা এখানে একটা ব্রিকফিল্ডে 8-10 কোটি টাকা ইনভেস্ট করেছে, তাদেরকে কম্পেনসেশন দিয়ে তারপরে তাদের ব্রিকফিল্ড আমরা ভেঙে নিয়ে যাব। আমাদের মুখ দিয়ে বলবেন যে এগুলো বন্ধ করে দিব, এটা মগের মুল্লুক নয় এবং এটা আমরা এই ধরনের কথা আমরা এই কারো কাছ থেকে আমরা আশা করি না। কারণ আপনি যৌক্তিকভাবে আমাদেরকে বলবেন, আমরা আপনাকে যৌক্তিকভাবে সহযোগিতা করব, কিন্তু আপনি নিজেই বলবেন এটা ঘরও আবার নিজেই আবার ভাঙবেন, এটা তো হতে পারে না। আমাকে ভাঙতে হলে সরকার যে কোনো কিছুই অ্যাকুইজিশন করতে পারে এবং সেইটাও আমাদের এটার মধ্যে আমাদের এই ব্রিকফিল্ড মালিকদেরকে যদি কম্পেনসেশন দেয় আমরা চলে যাব। কিন্তু আমাদের এটার একটা নীতিমালা আসতে হবে, আমাদের বিভিন্ন কিছু এখানে অ্যাড করা আছে। আপনি পরিবেশের ছাড়পত্র চাইতে হলে আপনাকে পরিবেশ থেকে আবার বলে ডিসির মাটি কাটার লাইসেন্স এনওসি আনতে হবে। কোন ডিসি আজ পর্যন্ত আপনার এই মাটি কাটার এনওসি দেয় নাই, অথচ মাটি কি বসে আছে? ব্রিকফিল্ডের মালিকরা তো আপনার এই মাটির ব্যবসা করে না, তারা তো নিজেরা যে নিয়ে মাটি আনে না, তারা মাটির ব্যবসায়ী যারা আছে তাদের কাছ থেকে মাটি কিনে। তো তাহলে কেন ব্রিকফিল্ডের মালিকদের উপরে এই বিষয়টা থাকবে যে তাদের ইয়ের কাছ থেকে, ডিসির কাছ থেকে মাটি কাটার অনুমোদন পত্র আনতে হবে?